This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাস্ট আর একটা রাতের ব্যবধান, কাল রাতটাই আরজিকর কাণ্ডের 1 মাস পার করে দেবে। 30টা দিন পার হতে চলল। এই 30 দিন ধরে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাকে একটা আস্ত সিরিজ হিসেবেই দেখতে পারি আমরা, জানেন তো, যে সিরিজের পড়তে পড়তে রহস্য, পড়তে পড়তে মিসিং লিঙ্ক ছড়ানো এবং বিভ্রান্ত করার চেষ্টা, একটার পর একটা লেয়ার তৈরি করে। প্রথমে পুলিশের তদন্ত, তারপর সেখান থেকে সিবিআই তদন্ত, যেটা এখনও চলছে, এবং তারপরেও এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। উত্তর খুঁজছে এখন সিবিআই। দেখুন, কাকতালীয়ভাবে এই 1 মাসের মাথাতেই তো সোমবার সুপ্রিম কোর্টে শুনানিটা হবে। সেখানে সিবিআই তদন্তের কোন কোন দিক সামলে উঠে আসবে সেদিকে তো আপনি, আমরা গোটা দেশ কেন, দেশের বাইরেও সবাই তাকিয়ে রয়েছে। আমি নিশ্চিত অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপও তাকিয়ে রয়েছে, জানেন তো, কারণ এই গোটা ঘটনাটার প্রথম দিন থেকে এই ইন্টারেস্ট গ্রুপগুলোকে দেখছি তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে বহু তথ্য সাপ্লাই করছে, কিন্তু সেই তথ্যটা গোটা বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে। তারা চাইছেনই ওই তথ্যর পেছনে লোকজন দৌড়ক। হ্যাঁ, সেই তথ্যর শেষে একজন আছে, এমন একজন যাকে সেই ইন্টারেস্ট গ্রুপ কোথাও গিয়ে কাঠগড়ায় তুলতে চায়। সবাই নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য লোকজনকে তথ্য সাপ্লাই করে যাচ্ছে। ভাবা যায় এই রকম একটা ক্ষেত্রে, এইরকম একটা সময়। কিন্তু এই ঘটনাটাই আরও বেশি করে বোঝাচ্ছে যে এই আর 5টা ঘটনা, আর 5টা ধর্ষণ, খুন, কোনো কিছুর সঙ্গে এটাকে এইভাবে মিলিয়ে ফেলা বোধহয় যাবে না। দেখুন, ফান্ডামেন্টাল প্রশ্ন এখনও সেটাই, সেই সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে, আসল আসামি সে একা নাকি আরও কেউ জড়িত, কেউ বা কারা? ঘটনার পর কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? যদি হয়ে থাকে, কারা ধামাচাপা দিচ্ছিল? ঘটনার পেছনে বড় কোনো অজানা রহস্য রয়েছে কি? তাহলে সেটা কি? দেখুন, এই প্রশ্নগুলো যতগুলো উঠছে তত উত্তর কিন্তু আসেনি। সেই অনুপাতে উত্তর বরঞ্চ একদমই আসেনি, বরং উত্তরগুলো বা ব্যাখ্যাগুলো যেটুকুনি যা পাওয়া গেছে তার থেকে আরও অনেক প্রশ্নের জন্ম হয়ে গেছে। তাই একের পর এক মিসিং লিঙ্কের উঠে আসাটা কিন্তু কোনো মতেই অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, একদিকে স্বাস্থ্য দুর্নীতি, অন্যদিকে খুন ধর্ষণ, দুটো আলাদা তদন্ত। এবার দুয়ের মধ্যে যোগাযোগ আছে কি না, থাকলে কোথায়, সেটার মাঝখানেও অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে। আর সেই মিসিং লিঙ্কগুলো তো কোথাও গিয়ে তিলোত্তমার বাবা মাও মেনশন করে দিয়েছেন, তাই না? এই মিসিং লিঙ্কগুলো খুঁজে পাওয়া গেলে অনেক কিছুর পর্দাফাশ হতে পারে কিন্তু, কারণ ওই বললাম, তিলোত্তমার বাবা মাই অভিযোগটা তুলেছে দুর্নীতির পাকে চক্রেই তাদের মেয়েকে হারাতে হয়েছে। সুতরাং এই ব্যাপারটাকে, দুটো যে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে যুক্ত, এটাকে কিছুতে আমরা অস্বীকার করতে পারছি না। ডেফিনেটলি সিবিআইও নিশ্চয়ই তদন্ত করে দেখছে, তারাও নিশ্চয়ই গোটা ব্যাপারটাকে ভুলে থাকতে পারছে না। দেখুন, কেমব্রিজের যে অভিধান, সে অনুযায়ী মিসিং লিঙ্ক হলো সামথিং দ্যাট ইজ নেসেসারি টু কমপ্লিট আ সিরিজ অর সলভ দ্য প্রবলেম। একটা সিরিজ, সেটাকে সম্পূর্ণ করতে, ফাঁক বোঝাতে যেটা লাগে, অথবা একটা সমস্যার সমাধান করতে যেটা লাগে, সেটাই হচ্ছে মিসিং লিঙ্ক। সেটার সমাধান হওয়াটাই জরুরি, তবেই একটা সিরিজ কমপ্লিট হয়, একটা প্রবলেম সলভ হয়। এবার যে মিসিং লিঙ্কগুলোকে এক্ষেত্রে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, সেগুলোকে তো এক সুতোয় বাঁধতে চাইছে সিবিআইও। সব লিঙ্কগুলো একটা সূচের সুতো দিয়ে গেঁথেই সম্ভবত তদন্তের মালাটা সামনে আনার চেষ্টা করবে সিবিআই। চেষ্টা চলছে নিশ্চয়ই। আর এখানেই সিবিআই সূত্রেই একটা খুব গুরুত্বপূর্ণ লিঙ্কের কথা উঠে আসে, জানেন তো। এতদিন গোটা ঘটনায় আতশ কাচের তলায় তো বললাম, ওই একটাই প্রশ্ন ছিল, মূল প্রশ্ন, সঞ্জয় একা নাকি আরও অনেকে? সঞ্জয় ছাড়া আর কেউ থাকলেও তার থাকার তথ্য প্রমাণ মিলবে কি মিলবে না, সেটাও এখন বড় প্রশ্ন কিন্তু। কারণ আদালতে ইতিমধ্যেই ওই সেমিনার রুম থেকে তথ্য প্রমাণ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বসে আছে সিবিআই। তারা তো প্রথমেই বলে দিয়েছে অকুস্থল,
প্লেস অফ অকারেন্স সেটা অল্টার্ড হয়ে গেছে, অদল বদল, মানে তথ্য প্রমাণ লোপাট আর কি। এবার সেখানেই এই বিষয়টার মধ্যেই কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তার মধ্যে একজনের খবর নতুন করে উঠে আসছে। মানে এই মুহূর্তে এসে একজন মিসিং লিঙ্ক, যাকে সিবিআই তাদের র্যাডারে ধরে নিয়েছে, এক জুনিয়র ডাক্তার। সিবিআই সূত্র থেকে যা জানতে পারছি এই চরিত্রটার গভীরতা বিরাট, এবং এই ক্ষেত্রে তার ভূমিকাটা বিরাট বড় হয়ে যেতে পারে, অথবা দেখা যাবে হয়তো কিছুই না। কিন্তু এই মুহূর্তে সিবিআই তাকে ওই লালমোহন বাবুর ভাষায় কাল্টিভেট করে দেখছে। দেখুন, গত 9ই আগস্ট, মানে যেদিন তিলোত্তমার খুন আর ধর্ষণ হয়েছিল, সেদিন ভোর 3:30-র সময় চেস্ট মেডিসিনের বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র ডাক্তার। সেই বাথরুমটাকেই কি তড়িঘড়ি ভেঙে ফেলা হয়েছিল? এই প্রশ্ন তো উঠছে যে রাতের ঘটনা, যে সময়ে খুন আর ধর্ষণের ঘটনা, তারই আশেপাশের সময় ওই চেস্ট মেডিসিনেরই বাথরুমে অত ভোরে কেউ স্নান করতে গেলেন কেন? সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে জানেন? যেতেই পারেন, মানে অবশ্য আলটিমেটলি কোনো কিছু করা যাবে না, কেউ ওইরকম ভোর রাত্রে স্নান করতে যেতে পারবেন না এবং ওখানেই যেতে পারবেন না, এরকমও কোথাও লেখা নেই আর কি। কিন্তু সিবিআইয়ের কাছে ব্যাপারটা একটু কাকতালীয়, একটু খটকার মতো লাগছে আর কি। সেই জন্যই তারা তদন্ত করছেন। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে, ওই স্নান করা নিয়ে কেউ প্রশ্ন করেছিলেন, এবং তাতে ওই জুনিয়র চিকিৎসক বলেছিলেন এক রোগীকে রক্ত দিতে গিয়ে তার জামায় রক্ত লেগে গেছে, তাই জন্যই স্নান করবেন। এবার কর্তব্যরত নার্সদের সঙ্গে কিন্তু এই নিয়ে সিবিআই কথা বলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করেছে। প্রশ্ন হলো, এই জুনিয়র ডাক্তারটিকে আদৌ কি কোনো রোগীকে রক্ত দিতে গিয়ে তার জামায় বা গায়ে রক্ত লেগেছিল? সিবিআই সূত্রে আমরা জানতে পেরেছি ওই নার্সরাও যখন নামধাম জিজ্ঞেস করেছিলেন, তখন ওই জুনিয়র চিকিৎসক কিন্তু নাম বলতে চাননি। এটা কিন্তু একটু অস্বাভাবিক। মোটামুটি যারা যান, হয়তো অনেকেই নতুন আসেন অনেক সময়, কিন্তু তাদের জিজ্ঞেস করলে তারা তাদের নামটা অন্তত নার্স বা ওখানকার অ্যাটেন্ডিং ডাক্তারদের বলে দেন। এই ডাক্তার কিন্তু বলেননি, এবং নার্সদেরও চোখে কিন্তু আলাদা করে রক্ত পড়েনি। হয়তো কোথাও ছিটে ফোটা লেগেছিল, হতে পারে, অথবা লেগেছিল। তো দেখুন, সিবিআই নাকি জানতে পেরেছে যে সেদিন রাত 10:30 থেকে 2:30 পর্যন্ত এক রোগীর দেহে রক্ত দেওয়া হয়েছিল। রক্ত দেওয়ার ক্ষেত্রে যে ট্রান্সফিউশন নোট সেটা পাওয়া গেছে, এবং সেখান থেকেই এই রহস্যময় চিকিৎসকের গতিবিধি ক্রমশ ধোঁয়াশায় পরিণত হচ্ছে। সিবিআই সূত্রে আরও যেটা শুনতে পাচ্ছি, নার্সরা জানিয়েছেন যে এর আগে ওই যিনি ওখানে চেস্ট মেডিসিনের বাথরুমে চান করতে গেলেন আর কি, গায়ে রক্ত লেগে গেছে বলে যিনি ব্লাড ট্রান্সফিউশন করলেন, সেই চিকিৎসককে নাকি আগে তারা কখনো দেখেননি, সেই জন্যই নাম জিজ্ঞেস করেছিলেন। এবার কে গেছিল সেদিন, কেন গেছিল, এই উত্তরটা এখন সিবিআই খুঁজছে। উত্তরটা পেলে তখন বোঝা যাবে যে এটা সত্যি একটা লিঙ্ক হলো নাকি এটা একটা ডেড লিঙ্ক। খুব বেশি হলে স্বাস্থ্য দপ্তরের দস্তুর 2টি টিম তৈরি করে দেওয়া। সেই 6 তারিখের আদেশনামায় 34 জন ডাক্তারের নাম লেখা হয়েছে। এমন কি ঘটনা ঘটেছিল যে 34 জন ডাক্তারকে একটি আদেশনামা দিয়ে সেখানে লাগাতে হলো? রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয়। আসল অর্ডারটিতে এসএসকেএমই লেখা ছিল। এখানে হঠাৎ করে কিভাবে আরজিকর হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো? সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হলো আরজিকর। ডাক্তার বন্টির উপরেই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে, সেদিন সন্ধ্যাবেলায় কেন 5:30টার সময়, তাদের সকালবেলায় 5:30টার সময় রিপোর্ট করতে বলা হলো? বাকি সব দিন 7:30টা, শুধু 9 তারিখে এই 34 জন ডাক্তারকে বলা হলো যে আপনারা সকাল 5:30টার সময় আরজিকর হাসপাতালে রিপোর্ট করুন। দেখুন, জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বলছিলেন সেটা হচ্ছে আর একটা মিসিং লিঙ্ক।
সেই দিন হঠাৎ করেই সকালবেলায় কেন ডেকে পাঠানো আর্জি করে এবং যে রিপোর্ট যে নির্দেশিকার মাধ্যমে ডেকে পাঠানো হয়েছে সেটার সঙ্গে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকাটা বেরিয়েছিল তার ফারাক আছে। যে নির্দেশিকার মাধ্যমে 7 সকালে 34 জন ডাক্তারকে আর্জি করে ডেকে পাঠানো হয়েছিল, সেই নির্দেশিকার যাতে হাতে লেখা তাতে 3 জন ডাক্তারের নাম আছে যারা এদের তত্ত্বাবধানে থাকবে। তারা 3 জনই, তার মধ্যে 2 জন তো ইতিমধ্যেই সাসপেন্ড হয়ে বসে আছে। ভাবুন তো, সব কাকতালীয় না? এই ডাক্তার, অনেক ডাক্তার সেদিন সকালবেলা 7 সকালে ভোর 5টার সময়, সেই দিনই যেদিন দুর্ঘটনাটা ঘটল সেই দিনই 7 সকালে ডাক্তারদের ডেকে পাঠানো হলো 34 জনকে। এবার তার মধ্যে এই জুনিয়র ডাক্তারের বিষয়টা এসে গেছে। সেদিন ভোর রাতে কেউ যদি চেস্ট মেডিসিনের ওই বাথরুমে স্নান করে থাকেন তাহলে তো এই প্রশ্নটা বড় করে আসবে, কেন কেন ওইখানে একটা বাথরুম ভাঙা হয়েছিল, এই বাথরুমে কি ভাঙা হয়েছিল কিছু চাপা দিতে, নাকি পুরোটাই কাকতালীয়? কোনোটারই কিছু নেই। এগুলো সব এখন সিবিআই তদন্তকারীরা খোঁজ করছেন, জানেন তো, তাদের নজরে রয়েছে এবং সেই জন্যই তারা নির্দিষ্টভাবে এগুলো খুঁজছেন, অর্থাৎ মিসিং লিঙ্কটাকে সলভ করার চেষ্টা করছেন। এগুলো জুড়তে জুড়তেই তো একটা লক্ষ্যে পৌঁছতে হয়। এবার এই লক্ষ্যে পৌঁছানোর মাঝখানে মিসিং লিঙ্কের মতোই আরও কিছু জিনিস আসে, সেগুলোকে মিসম্যাচ লিঙ্ক বলে। মিসিং লিঙ্ক আর মিসম্যাচ লিঙ্কের মধ্যে একটা ফারাক আছে। মিসিং লিঙ্ক খুঁজে বার করাটা বেশ কঠিন এবং জটিল, মাথা কাটাতে হয়, ব্যাটে বলে হওয়ার প্রয়োজন পড়ে, সময় সাপেক্ষ। কিন্তু মিসম্যাচ কিন্তু সাদা চোখেই নজরে পড়ে যাওয়ার কথা। ধরুন আপনি বাড়ির থেকে বেরিয়ে গেছিলেন, তখন দেখলেন আপনার সোফাটা ঠিকঠাক যেখানে ছিল সেসব দেখে ডেকে আপনি বেরিয়েছেন। রাতে যখন বাড়ি ফিরলেন এসে দেখলেন সোফাটা যেখানে ছিল সেখানে নেই, সোফার জায়গায় ফ্রিজ রয়েছে। এবার এগুলো আপনার নজরে এসে যাবে, এক ঝলক দেখে আপনি বুঝতে পেরে যাবেন কোথায় কোনটা ছিল, কোথায় নেই, কোন দিকে কোনটা গেছে। এবার এর জন্য আপনাকে গোয়েন্দা টোয়েন্দা কিচ্ছু হতে হবে না, আপনি নিজে আইডেন্টিফাই করে ফেলবেন। এরকম মিসম্যাচও কিছু কিছু জিনিস সবার নজরে আসছে, সাধারণ মানুষের নজরে আসছে, তার জন্য সিবিআইয়ের দরকার পড়ছে না। মানে ধরুন এই যে এত বড় কাণ্ড ঘটে গেল আরজি করে, নর্মালি এই যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো, এতে প্রিন্সিপাল থাকেন, সুপার থাকেন, কিন্তু বিরাট প্রতাপশালী যদি কেউ থেকে থাকেন তারা হচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা। এবং এই পোস্টটা নিয়ে শাসক দলের মধ্যে বেশ টানাটানি চলে আর কি, এটা আমরা জানি। আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে ডক্টর সুদীপ্ত রায়, তাকে কিন্তু ঘটনার পর থেকে দেখেছেন একটা বক্তব্য রাখতে, একবার তার ছবি দেখে গেছে আমাদের কোনো ক্যামেরায়, লোকচক্ষুর আড়ালে চলে গেছিলেন একদম সেই দিন থেকে। এবং এটা খালি চোখেই সবার বেশ ভালো ধরা পড়ে যাচ্ছিল। এটাও কিন্তু একটা মিসম্যাচ লিঙ্ক, বুঝলেন তো? এবার কোথায় আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, কোথায় তিনি, কেন তিনি আসছেন না, কেন তিনি আবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়কও, তার কেন খোঁজ পাওয়া যাচ্ছে না? স্মৃতির মোড়ে তার যে নার্সিংহোম রয়েছে সেখানে তার বাড়িও রয়েছে, কোথাও দেখা যাচ্ছে না। এইখান থেকেই ফোনও তুলছেন না। আমরা খোঁজ নিয়েছিলাম, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে জানা গেছিল যে কিছুক্ষণের জন্য মাঝে অফিসে এসেছিলেন, তারপর খোঁজ নেই, আমরা পাইনি। এবার আমরা তখন ভেবেছিলাম যে ঠিক আছে, বিধায়ক মানুষ তো, রাজনৈতিক নেতাও তো বটে, নিশ্চয়ই কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন, আমরা তাই খুঁজে পাচ্ছি না, হয়তো আমাদের ব্যর্থতা, আছেন নিশ্চয়ই। কিন্তু আরজি করে যেখানে এত বড় কাণ্ড ঘটে গেল, সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সামনে না আসাটা বিরোধীরা কি অত সহজে মেনে নেবে? আর তাও আবার তার ক্ষেত্রে যেখানে আরও একটা বড় মিসম্যাচ লিঙ্কের কথা উঠে আসছে। বিরোধীদের অভিযোগ কি জানেন? আরজি করের বেশ কিছু নতুন যন্ত্রপাতি, সেগুলো নাকি ওই আরজি করে বসার বদলে তার নার্সিংহোমে পৌঁছে গেছিল, সেখানে নিয়ে গেছিলেন। এবার আরজি করে মেশিন বরাদ্দ হয়েছিল, সেখানে সেগুলো পৌঁছলো কি না পৌঁছলে কেন পৌঁছলো না, এই মিনিমাম মিসম্যাচগুলো
কারোর চোখে পড়ে নিয়ে এটা কখনো হয় নাকি? আমরা ধরছি না, জানেন তো। তাই বিরোধীদের অভিযোগগুলোর কোনো প্রমাণ নেই, জাস্ট রাজনৈতিক অভিযোগ বলেই আমরা ধরে নিচ্ছি। যদি সত্যি হয় তাহলে যারা প্রমাণ করার তারা করবেন, ওটা আপনি আমি কি করে জানবো, কি করে দেখবো, ওটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু অভিযোগ যখন উঠছে তখন সেগুলোর তো কেউ না কেউ একটা ক্ল্যারিফিকেশন দেন, তাই না? ব্যাখ্যা দেন না। দেখুন, আমরা যখন ছবিগুলো দেখালাম ওই অকুস্থলের সেমিনার রুমে, বা সেখানকার ভিডিও প্রকাশ করলাম, কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করলো না ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য? সে ব্যাখ্যার থেকে যা হয়েছে হয়েছে, সেটা পরের কথা, কিন্তু দিতে তো এসছিল, কারণ এটা তাদের কাজ। ঠিক একইভাবে এক্ষেত্রে যখন অভিযোগগুলো উঠেছে সেটার ক্ল্যারিফিকেশন দেওয়াটাও কি বিধায়কের কর্তব্য নয়? তবে তিনি অবশেষে দেখা দিয়েছেন, কিন্তু আজ নিজের বিধানসভায় দেখা দিয়েছেন, এবং সেখানে সব চিকিৎসক যেখানে তিলোত্তমার জন্য পথে নেমেছেন, আন্দোলনে সামিল হয়েছেন, সেখানে তিনি একজন চিকিৎসক, তিনি এতদিন বেপাত্তা ছিলেন, তারপর যেদিন সামনে এলেন আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আর্জি জানালেন ওই জুনিয়র চিকিৎসকদের। মোস্ট করাপ্টেড আরজি করে নতুন নতুন মেশিনগুলো সব শ্রীরামপুরে নিজের নার্সিংহোমে লাগিয়েছে, আর শ্রীরামপুরে নিজের নার্সিংহোমের ভাঙা মেশিনগুলো আরজি করে দিয়েছে। আরজি করে সরকারের সব মেশিনগুলো ওর নার্সিংহোমে নিয়ে গিয়ে লাগিয়েছে। আমি তো এত বড় কথা বললাম, ঢুকে দেখে আসবে। নেতার নার্সিংহোম হাসপাতালের পাশে থাকবে, আর হাসপাতাল থেকে বলে দেওয়া হবে এখানে চিকিৎসা নাই, নার্সিংহোমে চিকিৎসা আছে। এই তো ব্যবসা। তার জন্য আজকে দিদির আমলে ব্যাঙের ছাতা মতো নার্সিংহোমের জন্ম হয়েছে, এবং বহু নার্সিংহোম বাংলায় চলছে যেগুলোর অনেক তার অভিযোগ আছে সেসব নার্সিংহোমের বিরুদ্ধে। সেখানে পেশেন্টদের গলা কেটে নেওয়া হয়, এবং সেই সমস্ত নার্সিংহোমের সঙ্গে তৃণমূলের লোকদের ওঠা বসা ভবিষ্যতে সর্বজন বিদিত। নিশ্চয়ই তৃণমূলের কোনো একটা ছাতার তলায় লুকিয়ে টুকিয়ে আছেন আর কি। তৃণমূলের নেতারা প্রথমে খুব তেরে ফুরে নেমেছিলেন ঘটনাটায়, অ্যাজ ইফ মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স আর কি। কিন্তু এরকম চালিয়ে খেলতে গিয়ে জনগণ যেরকম পাল্টা চালিয়ে খেলেছে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে, ফলে অনেক তৃণমূলের নেতাদেরই এখন তৃণমূলের কার্পেট, তৃণমূলের ছাতা, তৃণমূলের পর্দা এর পিছনে লুকিয়ে পড়তে হচ্ছে। আমার ধারণা খুঁজলে পাওয়া যাবে। চিকিৎসায় রোগী মারা যাচ্ছে, ডাক্তারদের কোনো পরিষেবা পাচ্ছে না, কি বলবেন? পরিষেবা চালু আছে, যারা সিনিয়র চিকিৎসক তারা পরিষেবা দিচ্ছে, চিকিৎসাগুলো দিচ্ছে, কিন্তু মানে যারা ডাক্তার জুনিয়র ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব না। এবং প্রতিবাদ চলবে, কিন্তু সেই সঙ্গে পরিষেবা যাতে পরিষেবাটা যাতে চালু করা যায় তার জন্য চেষ্টা করতে